আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আফসানা সুরাইয়া। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। দুপুর 12টা 50 বঙ্গভবনে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপস্থিত ছিলেন। পরে শপথ নেন অন্তর্বর্তী সরকারের আরও 2 উপদেষ্টা বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। খান আলমের রিপোর্টে বিস্তারিত দেখুন। শনিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে পদত্যাগ করেন আপিল বিভাগের আরও 5 বিচারপতিও। এরপর হাইকোর্ট বিভাগের বিচারক সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। পরদিনই প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন তিনি। বঙ্গভবনে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। 2003 সালের 27 এপ্রিল অতিরিক্ত বিচারপতি হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান সৈয়দ রেফাত আহমেদ। 2 বছর পর 2005 সালের 27 এপ্রিল হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হন। প্রধান বিচারপতির শপথের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা শপথ নিয়েছেন। তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ফলে সব মিলিয়ে এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের আকার প্রধান উপদেষ্টা সহ 16 জনে দাঁড়িয়েছে। দুপুর 12টা 54 বঙ্গভবনের দরবার হলে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে শপথের বাকি রয়েছেন ফারুক আজম। গত 8 আগস্ট রাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 13 জন উপদেষ্টা শপথ নেন। খান আলামিন, আরটিভি, ঢাকা। রাজধানীর মতিঝিলের দিলকুশা ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে গুলির ঘটনা ঘটেছে। সকালে কয়েকশো বহিরাগত জোর করে ইসলামী ব্যাংকে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় প্রবেশে বাধা দিলে কর্মকর্তাদের উপর এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে ইসলামী ব্যাংকের গোডাউন গার্ড কর্মকর্তা শফিউল্লাহ সর্দার, মামুন, আব্দুর রহমান ও বাকি বিল্লাহ সহ 5 জন গুলিবিদ্ধ হন। এদিকে ইসলামী ব্যাংকের গোলাগুলির ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। দুপুরে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। কোটা বিরোধী ছাত্র আন্দোলন দমাতেই ইন্টারনেট সেবা বন্ধ করে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছেন সাবেক তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। মহাখালীর খাজা টাওয়ারে ডেটা সেন্টার পুড়ে যাওয়া নিয়ে জাতিকে দিয়েছিলেন মিথ্যা তথ্য। সংশ্লিষ্টরা বলছেন, দুর্যোগ ভবনে আগুন লাগলেও ডেটা সেন্টারের কোনো ক্ষতিই হয়নি। বাকিটা দেখুন সালিম মালিকের রিপোর্টে। কোটা বৈষম্য দূর করার আন্দোলন দুর্বার গতিতে ছড়িয়ে পড়লে রাজধানীর মহাখালীর দুর্যোগ ভবনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পড়ে যায় পার করে রাখা গাড়ি ও নিচতলায় স্থাপিত দুর্যোগ ভবনের ইন্টারনেট সার্ভার। প্রতিমন্ত্রী পলক পেয়ে যান খোঁড়া অজুহাত, দেশ জুড়ে বন্ধ করে দেন ইন্টারনেট সেবা। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। মহাখালীর খাজা টাওয়ারে রয়েছে ডেটা সেন্টার, যেটি পড়ে যাওয়া দুর্যোগ ভবনের একটি বিল্ডিং পরেই। নিরাপত্তা রক্ষী জানালেন ভবনটির কোনো ক্ষতি হয়নি। না, এই বিল্ডিং আগুন লাগি নাই, আগুন লাগছে দুর্যোগ অফিসে। আরটিভির মুখোমুখি প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির। তার কর্মরত প্রতিষ্ঠান ফাইবার এট হোম খাজা টাওয়ারের ডেটা সেন্টার থেকে ইন্টারনেট সেবা সরবরাহ করেন। অর্থাৎ খাজা টাওয়ার থেকে একটা মোবাইল অপারেটর যখন তার অফিসকে কানেক্ট করে, একটা আইএসপি যখন তার অন্য অফিসগুলোকে কানেক্ট করে, অন্য পপগুলোকে কানেক্ট করে, তারা আমাদের নেটওয়ার্ক ব্যবহার করে। আমাদের নেটওয়ার্ক যদি বন্ধ হয়ে যায় তাহলে আসলে সব নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে, কারণ আমরা হচ্ছে ওদের ব্যাকবোন। এবং আমাদের নেটওয়ার্ক কিছু হয়নি, আপনাকে নিশ্চিত করছি যে আমাদের নেটওয়ার্ক কিছু হয়নি, 100% আপ অ্যান্ড রানিং ছিল। এটা যেহেতু সরকারিভাবে বন্ধ করা ছিল, এই জন্য মানুষ সেবা পাননি। একই মত প্রযুক্তি বিশেষজ্ঞদেরও। পলক সাহেব যেটা বলছে এটা সম্পূর্ণ একটা মূর্খতার পরিচয় দিয়েছেন এবং দেশের মানুষকে এটা হাস্যরসের একটা উপহার দিয়েছেন। সম্পূর্ণভাবে এটা মিথ্যা এবং ভিত্তিহীন এবং নিজেই গুজব ছড়িয়েছেন এই কথাটি বলে। ইন্টারনেট সেবা বন্ধ করে সরকার মূলত জনগণের সঙ্গে প্রতারণা করেছে। দুর্যোগ ভবনে সম্পূর্ণ তাদের নিজস্ব যন্ত্রপাতি, তাদের নিজস্ব সার্ভার, নিজস্ব তাদের গাড়ি থেকে শুরু করে তাদের অনেক ডকুমেন্ট, অনেক কিছু পুড়ে গেছে, এটা ওই বিল্ডিংয়ের। তার সাথে আসলে টেলিকম সেক্টরের কোনো সম্পর্ক নেই, কোনো সন্দেহ নেই। এটা তো এক ধরনের সাধারণ মানুষের সঙ্গে এক ধরনের প্রতারণা এবং তাদেরকে তাদের সেবা থেকে বঞ্চিত করা। গেল মাসে প্রায় 2 সপ্তাহ ইন্টারনেট বিভ্রাটে ই কমার্স ও ফ্রিল্যান্সিং খাতে ক্ষতি হয়েছে কমপক্ষে 3000 কোটি টাকা। তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে এবং তদন্ত করতে হবে। সেলিম মালিক, আরটিভি, ঢাকা।
কোটা আন্দোলনের সময় ইন্টারনেট শাটডাউনের কারণ এবং জড়িতদের বিষয়ে তদন্ত করা হবে। পাশাপাশি এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও আইসিটি উপদেষ্টা নাহিদ হোসেন। সকালে সচিবালয়ে প্রথম কর্মদিবসে নিজ মন্ত্রণালয়ে এসব কথা বলেন তিনি। বলেন, কথায় কথায় ইন্টারনেট বন্ধ করা চলবে না, তারুণ্য নির্ভর আইসিটি খাত গঠনে কাজ করা হবে। কোনো প্রকার দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন আইসিটি উপদেষ্টা। মানুষ মারতেই আধুনিক অস্ত্র দেয়া হয়েছে পুলিশকে, যা গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের খোঁজ খবর নেয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আবু সাইদকে হত্যার ঘটনায় রংপুরের এসপি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাসপেন্ডের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আন্দোলনকে ঘিরে যা কিছু ঘটেছে তার আন্তর্জাতিক তদন্ত হবে এবং হুকুমদাতাদের বিচার করা হবে। অসত্য সংবাদ প্রচার করায় মিডিয়া মালিকদেরও বিচার হওয়া উচিত বলে মনে করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। এখন রাজনীতি করা এদেশে অনেক ডিফিকাল্ট হবে। পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না। আর আপনাদের মিডিয়া কিভাবে মিডিয়াগুলোকে আপনারা গড়েছেন, এরপরে অন্তত এই পিরিয়ডে চাটুকারি মিডিয়া হবে, বন্ধ করে দেবো। আপনারা সত্যি ঘটনা তুলে ধরেন নাই। আপনারা যদি ওই সময় সত্যি ঘটনা তুলে ধরতেন যে কি হচ্ছে, তাহলে আজকে পুলিশের এই অবস্থা হয় না। আপনারা খালি টক শো করেন, যখন টক শোতে নিয়ে যান আবার লিস্ট দেখেন যে কাকে টাকা যাবে কাকে টাকা যাবে না। সব বিচার হওয়া উচিত, ইনক্লুডিং মিডিয়া ওনারদেরও বিচার হওয়া উচিত। সারা দেশে থানাগুলোতে কাজে ফিরছেন পুলিশ সদস্যরা। মৌলভীবাজারে সেনাবাহিনীর উদ্যোগে কর্মস্থলে ফিরেছেন 4টি থানার পুলিশ সদস্যরা। তবে এখনো আতঙ্ক কাটেনি পুলিশ সদস্যদের। এদিকে জেলায় সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে বিভিন্ন স্থান থেকে 5টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। জেলার এম সাইফুর রহমান স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে সেনাবাহিনী জানায়, পুলিশ সদস্যরা আসতে শুরু করেছে, খুব দ্রুতই তারা জনগণের সেবায় নিয়োজিত হবেন। অন্যদিকে নড়াইল সদর থানা পরিদর্শন করেছেন যশোর ক্যান্টনমেন্টের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান। এ সময় তিনি কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যদের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের কাজে যোগদানের অনুরোধ করেন। সীমান্তবর্তী উপজেলা হওয়ায় দিনাজপুরের হাকিমপুরের থানায় সেনাবাহিনীর পরিবর্তে বিজিবি মোতায়েন করা হয়েছে। রাজশাহীতে স্বাভাবিক হতে শুরু করেছে পুলিশের কার্যক্রম, এতে মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এই বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, ইতিমধ্যে পুলিশ থানায় ফিরে স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে, মানুষকে সেবা দেওয়া নিয়ে তার কি বলছেন জানাবেন আমাদের। আফসানা, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের যে 12টি থানা রয়েছে সেটি এরই মধ্যে যে স্বল্প পরিসরে যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু অনেক পুলিশ সদস্য রয়েছে এবং পাশাপাশি সেনাবাহিনী এবং আনসার সদস্যরা রয়েছেন। এবং সকাল থেকেই কিন্তু আমরা লক্ষ্য করছি যারা বিশেষ করে পুলিশ সদস্যরা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে তাদের যে কর্মস্থল বিশেষ করে যে থানাগুলো রয়েছে সে থানাগুলোতে এসেছেন এবং এই থানাগুলোতে যারা সেবা প্রত্যাশী সাধারণ মানুষ থাকে তারা এসেছেন এবং সাধারণ জিডি থেকে শুরু করে মামলা প্রত্যেকটি স্বাভাবিকভাবে যে কার্যক্রমগুলো সেগুলো কিন্তু আসলে পরিচালিত হচ্ছে। এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখন থানার গেটের সামনে অবস্থান রয়েছেন এবং থানায় পুলিশের নিরাপত্তার পাশাপাশি পুলিশকে কিন্তু সহায়তার কাজে তারা আসলে এখানে নিয়োজিত রয়েছেন। এবং আমরা আনসার ব্যাটালিয়ন সদস্যদেরকেও দেখেছি, তারাও আসলে দিনরাত এই থানার সামনে কিন্তু আসলে তাদের যে অর্পিত দায়িত্ব তাদের উপর যে দেওয়া হয়েছে সেটি তারা আসলে পালন করে যাচ্ছেন। এবং আপনি জানেন যে 5 আগস্টের পরে কিছুটা সহিংসত হয়েছিল, সেই ক্ষেত্রে অনেক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পুলিশের যে পেট্রোলিং টিমগুলো রয়েছে সেই পেট্রোলিং টিমগুলো কিন্তু এখন সেভাবে আসলে খুব অল্প পরিসরে আসলে কার্যক্রম চালাচ্ছে এবং তারা বলছেন যে সাধারণ মানুষের যেই নিরাপত্তার কাজে তারা কিন্তু এই থানায় আসছেন এবং সাধারণ মানুষের জন্য তারা কাজ করতে চান এবং এই থানা কিন্তু সাধারণ মানুষের হবে। সাধারণ মানুষ এখানে এসে তাদের সমস্যার কথাগুলি বলবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক রাখে সেই লক্ষ্যে কিন্তু আসলে তারা কাজ করতে চান। একজন সেনাবাহিনী সদস্য রয়েছে, সেনাবাহিনীর একজন অফিসার রয়েছেন, আমি তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আচ্ছা, আপনারা যে থানাতে রয়েছেন আমরা দেখতে দায়িত্ব পালন করছেন, একটু বলবেন যে থানার আসলে কার্যক্রমটি এখন কিভাবে চলছে? গত 5 তারিখে বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত এই এলাকায় কোনো অপ্রীতিকর কোনো কার্যক্রম দেখা যায়নি। তবে এলাকার অবস্থা শান্ত
তবে বাংলাদেশ পুলিশের যে সাধারণ যে কার্যক্রম আছে সেটা গতকাল থেকে তারা ধারাবাহিকভাবে 11টার পর থেকে শুরু করেছে। তো আজকে সকালবেলা থেকে তাদের সাধারণ যে সদস্য আছে সব সদস্য উপস্থিতি আমি দেখতে পেয়েছি। সেই সঙ্গে এলাকাবাসী তথা এই সিটি কর্পোরেশনের সব লোককে আহ্বান করব, বাংলাদেশ পুলিশের যে সেবা নেওয়ার কথা তারা নিয়মিত আসবে, বা বাংলাদেশ পুলিশের কাছে তারা যদি কোনো সমস্যা পড়ে থাকে বা কোনো রকমের কোনো প্রবলেমে থাকে তা বাংলাদেশ পুলিশকে তো শুনছিলেন আসলে আফসানা, এইভাবে কিন্তু আসলে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন এবং সাধারণ মানুষের যে আইন শৃঙ্খলা নিয়ে যে স্বস্তিটা সেটি কিন্তু এরই মধ্যে ফিরে আসতে শুরু করেছে এবং মানুষ কিন্তু স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছে এবং রাজশাহীর কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে। আফসানা, এই ছিল আমার কাছে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ রকি আপনাকে। অন্তর্বর্তীকালীন সরকার স্বাভাবিক প্রক্রিয়ায় গঠিত হয়নি, তাই এই সরকারের পুরো কাজটিই চ্যালেঞ্জের। সরকারের অন্যতম দায়িত্ব হবে একটি দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সবগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার করা। সকালে সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ.এফ. হাসান আরিফ। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হবে তা পরিস্থিতির উপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। ট্রাফিক পুলিশ শূন্য বাংলাদেশে সড়কে দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। দেশের সংকটে তাদের সাথে যোগ দিয়েছে আনসার বাহিনী, স্কাউট, রোভার স্কাউট সহ সাধারণ মানুষ। কোনো রকম দক্ষতা না থাকা সত্ত্বেও দারুণভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন তারা। এতে নিয়ম মেনে যানবাহন চালকরাও সহযোগিতা করছেন তাদের। আজ থেকে স্কুল কলেজ নয়, শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ট্রাফিকের কাজ করছে বলে জানান দায়িত্বরত শিক্ষার্থীরা। মানুষকে জনসচেতনমূলক কার্যক্রম করতেছি, পাশাপাশি ট্রাফিক মেনটেন করতেছি। সকাল ফজরের নামাজ পড়ে আসে, এরপরে রাত আপনার দেখা যাচ্ছে 11টা পর্যন্ত আমরা এই ট্রাফিকের দায়িত্বগুলো পালন করছি। আমি মনে করি এটা অবশ্যই ধরে রাখা উচিত। এই নিয়মটা চালু থাকলে মানে সামনে আমাদের অবস্থাটা ভালো হবে। নিয়ম যথেষ্ট পরিমাণে মানা হচ্ছে, কিন্তু ঘটনা হচ্ছে যতগুলি না গাড়ি আছে এখানে তার থেকে বেশি ট্রাফিক আমাদের স্টুডেন্টরা আছে, যার কারণে মিসম্যানেজমেন্ট হচ্ছে। এদিকে দেশের বিভিন্ন জেলায় সড়কে শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন শিক্ষার্থীরা। সিরাজগঞ্জে পঞ্চম দিনীয় সড়ক মহাসড়কে শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে শহরের বিভিন্ন স্থানে চলছে দেয়াল পরিষ্কার ও গ্রাফিতি অঙ্কন। জয়পুরহাটে যানজট নিরসনে কাজ করছে তরুণরা। শহর থেকে শুরু করে গ্রামগঞ্জের রাস্তাঘাট পরিচ্ছন্ন সহ গণসচেতনতা তৈরিতে দৃষ্টিনন্দন শিল্পকর্ম আঁকছে সড়ক মহাসড়কের দুপাশে। টাঙ্গাইলের সড়কে শৃঙ্খলা ফেরাতে টানা ৬ষ্ঠ দিনের মতো ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। বগুড়ার সারিয়াকান্দিতে ট্রাফিকের দায়িত্ব পালন করছে ছাত্ররা। উপজেলার বিভিন্ন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও করছেন তারা, পাশাপাশি বাজার মনিটরিং করছেন। গোপালগঞ্জের সদর উপজেলার গোপীনাথপুরে বিক্ষোভকারীরা ধারালো অস্ত্র দিয়ে সেনা টহল দলের উপর হামলা করেছে। এতে টহল দলের ৩ জন অফিসার, 1 জন জুনিয়র কমিশন অফিসার ও 5 সেনা সদস্য আহত হয়। রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানায়। আইএসপিআর জানায়, বিক্ষোভকারীরা গোপালগঞ্জ ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখলে প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর 2টি টহল টিম সেখানে যায়। এ সময় উত্তেজিত বিক্ষোভকারীরা টহল দলের উপর ইট পাটকেল ছোড়ে ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। তারা সেনাবাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দেয় ও 2টি গাড়ি ভাঙচুর করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে 4 রাউন্ড অ্যামুনিশন ফায়ার করে সেনাবাহিনী। ঘটনাস্থলে অতিরিক্ত সেনা মোতায়েনের কথা জানায় আইএসপিআর। দীর্ঘ 9 বছর পর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে ভারত থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শনিবার সাংবাদিকদের জানান, মঙ্গলবার তাকে ট্রাভেল পাস দেওয়া হয়েছে। 9 বছর ধরে ভারতের মেঘালয়ের শিলংয়ে অবস্থানের পর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দেশে ফেরার জন্য এরই মধ্যে ট্রাভেল পাস পেয়েছেন তিনি। 2015 সালের 10ই মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন নিখোঁজ হন। 62 দিন পর ওই বছরের 11ই মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। দেশের মানুষ ইলিশ পাবে না
আর তা বিদেশে রপ্তানি হবে এমনটা মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আখতার। তিনি বলেন, কৃষিকে যতটা বড় করে দেখা হয়, মৎস্য ও প্রাণী সম্পদকে ততটা বড় করে দেখা হয় না। এখন থেকে যেন দেখা হয় সে চেষ্টা থাকবে। এ খাত থেকে যে খাবার ও পুষ্টি জনগণ পাবে তা যেন নিরাপদ হয় সে চেষ্টা থাকবেও বলে জানান উপদেষ্টা। অনেক লেভেলে সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে পণ্যের দাম বেড়ে যায় উল্লেখ করে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, তার দায়িত্ব হচ্ছে দাম কমানো। আগামী এক সপ্তাহের মধ্যে দ্রব্যমূল্য কমিয়ে আনতে ব্যর্থ হলে বাজার ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের পদত্যাগের আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক বিন ইয়ামিন মোল্লা। আর ভোক্তা অধিকার অধিদপ্তর মহাপরিচালক জানিয়েছেন, বাজার সিন্ডিকেটের মূল হোতা কর্পোরেট গ্রুপ, এসব গ্রুপের নৈরাজ্য বন্ধে শিক্ষার্থীদের নিয়ে চাপ দিতে চান তিনি। বাজার ব্যবস্থাপনা অনিয়ম ও অবৈধ সিন্ডিকেটের নথিপত্র ছাত্রদের হাতে তুলে দেয়া হবে বলেও জানান মহাপরিচালক। শ্যামবাজার থেকে কারওয়ান বাজারে পণ্য আসতে 3টি পয়েন্টে চাঁদাবাজি বন্ধ করতে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান ভোক্তা মহাপরিচালক। গোটা দেশকে অস্থিতিশীল করার জন্য একটা মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের সঙ্গে সাক্ষাৎ শেষে এ অভিযোগ করেন তিনি। বলেন, সেনাবাহিনীর গাড়িতে আগুন দেয়া কোনো গণতান্ত্রিক মানুষের কাজ হতে পারে না। বিএনপি সহ আন্দোলনকারী কেউ সংখ্যালঘুদের উপর হামলা চালায়নি জানিয়ে সজীব ওয়াজেদ জয় আবুল তাবুল বক্তব্য রাখছেন বলে মন্তব্য করেন রিজভী। অন্তর্বর্তীকালীন সরকারের সকল কর্মকাণ্ডের প্রতি বিএনপির পূর্ণ আস্থা রয়েছে বলে জানান দলটির সিনিয়র এই নেতা। এই বাংলাদেশি জাতিগোষ্ঠীর একটি ধর্মীয় সম্প্রদায়, তাদের দেবালয়, তাদের উপাসনালয় কোনোভাবেই বিঘ্নিত হতে পারেন না। এইখানে পরিকল্পিতভাবে করতে পারে, নানা ধরনের সংকট তৈরি করতে পারে। এই ব্যাপারে আমি তাদেরকে বলেছেন, আপনারা সতর্ক থাকবেন। সহপাঠীদের সঙ্গে আর শ্রেণীকক্ষে ফেরা হলো না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়ার। কোটা সংস্কার আন্দোলন চলাকালে দুষ্কৃতকারীদের গুলিতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় জীবন প্রদীপ নিভে যায় হৃদয়ে। তার মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের ছায়া। একমাত্র ছেলের সন্তান ও ভাই হারিয়ে পাগল প্রায় বাবা মা ও বোন। পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন ইমরুল কায়েস। হৃদয়চন্দ্র তরুয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 3য় বর্ষের শিক্ষার্থী। ইচ্ছে ছিল লেখাপড়া শিখে পরিবারের দুঃখ দুর্দশা নিরসন করবেন, কিন্তু সে স্বপ্ন আর পূরণ হলো না। অধিকার আদায়ের লড়াইয়ে গিয়ে নিভে গেল জীবন প্রদীপ। গেল 18 জুলাই চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ, যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয় হৃদয়। 6 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে 23 জুলাই মারা যান। দরিদ্র বাবা মায়ের আদরের সন্তান আর বোনের একমাত্র ভাই হারিয়ে পাগল প্রায় পুরো পরিবার। হৃদয়ের স্মৃতিকে বুকে ধারণ করে অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে পুরো পরিবার। আমার সন্তানকে যেই মেরেছে, আমার সন্তান বলতে না, এই বাংলায় যত সন্তান জীবন দিয়েছে, আমি চাই তাদের জন্য সবাই সুষ্ঠু বিচারটা পাই। যত মায়েরা এরকম সন্তান হারাইছে, বিশ্ববিদ্যালয়ের সহপাঠী থেকে এলাকাবাসী সবার কাছেই পছন্দের ছিলেন হৃদয়চন্দ্র তরুয়া। অল্প বয়সে দুনিয়া ছেড়ে যাওয়ায় মেনে নিতে পারেনি কেউই। মেধাবী এবং সেই ভদ্র ছেলে, সবার সাথে ব্যবহার আদি খুব ভালো করত। তাদের পরিবারে একজন লোক মারা যাচ্ছে, তাদের দুঃখের কোনো শেষ নাই। তারা এক ভাই এক বোন। মেয়েটার একটা চাকরি বাজার একটা ব্যবস্থা সরকার করুক এবং এই মেয়েটার দ্বারা যাতে তারা একটা স্বাবলম্বী হয়ে চলতে পারে। আর কোনো মায়ের বুক যেন এভাবে খালি না হয়, এমনটাই চাওয়া হৃদয়ের মায়ের। ইমরুল কায়েস, RTV।